আমি জাস্ট একটা এক্সাম্পল, আমি জাস্ট এটা আপনি বলার আগে লিখছিলাম, এটা কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। বিল্ডিংয়ের এসে দুইটা অংশ আছে, আমি একটু আগে বলে দিই। এখানে ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের ব্যাপারটা তো আসলে আদিলরা দেখে, কিন্তু ওর সাথে ডিসটেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং, তার মানে হচ্ছে মাটি কোন মাটিতে বিল্ডিং হবে, এটা কিন্তু একটা মেজর ইস্যু। আসলে বিল্ডিং যখন তৈরি হয় আপনাকে মাটিকেও শক্ত করতে হবে, ভবনটাকেও শক্ত মানে বলতে হচ্ছে ভূমিকম্প সহনীয় করতে হবে। আমাদের এখানে কিন্তু ওই ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের মধ্যে এই জিনিসগুলো আছে, কিন্তু রিসেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং ব্যাপারটা খুব একটা ঢোকানো হয়নি। অর্থাৎ রিসেন্সিটিভিটি মানে হচ্ছে যে আপনি ভূমিকম্প, বন্যা, এইগুলার সেন্সিটিভিটি কত ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের সাথে, অর্থাৎ ওগুলা বিবেচনায় আনতে হবে। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি হয়তো একটু নেগেটিভ কথাই বলছি, রাজুক যেরকম জমির ব্যবসা আছে, পূর্বাচলে জমি ভরাট করে দিয়েছে, আর্মিরাও কিন্তু ব্যবসা নেমেছে, জলশিরি জায়গা ভরাট করেছে, বসুন্ধরা, আফতাব। এখন এগুলা করলে অসুবিধা নেই, কিন্তু এগুলা যখন বাসা করবে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে মাটিটার মধ্যে এই ভবনগুলো করা হচ্ছে ওগুলোকে শক্ত করে তৈরি করতে হবে। কিন্তু এটার পিছিয়ে যে অর্থ ব্যয়, সেটার ভয় কিন্তু আমাদের যারা মালিক পক্ষে যাবে না, কিন্তু যে অথরিটিটা এই জমি ভরাট করে বিক্রি করছে বা যারা এখানে মোটিভেট করছে বিল্ডিং তৈরি করার জন্য, তাদের কিন্তু এদিকে দৃষ্টি দিতে হবে। আপনি যদি ওই 100 ফিট রাস্তায় যান, দেখবেন যখন নতুন অনেকগুলো ব্রিজ হচ্ছে, প্রত্যেকটা কিন্তু 1-1.5 ফিট করে দেবে গেছে, আর্থকুয়েক আসার আগে দেবে গেছে, কারণ এমন খারাপ মাটিতে করেছে ওটা গাড়ি চললেই দেবে যায়। যাই হোক, এখন যেটা আমি বলছিলাম, তো ওইদিকে আমাদের একটু নজর দিতে হবে। এখন বিল্ডিং চেকিং এর যে ব্যাপারটা, নতুন বিল্ডিং কিন্তু আপনি ভূমিকম্প সহনীয় করা অনেক ইজিয়ার। বিল্ডিং কোড আছে, আপনি বিল্ডিং একটা করতে গেলে দুইটা জিনিস খুব ভালো মতো দেখতে হবে। একটা হচ্ছে কংক্রিটের কোয়ালিটি, বিল্ডিংটা দাঁড়িয়ে রাখার জন্য। রানা প্লাজা কেন ভেঙেছে, আপনি রানা প্লাজার কথা তো বললেন। রানা প্লাজার আসলে ইনভেস্টিগেশন আমি অনেক দিন ধরে জড়ো ছিলাম, এবং লেবার মিনিস্ট্রি এগুলো বিল্ডিং চেকিংয়ের সাথে। আমরা রানা প্লাজা ভাঙার পর পুলিশের যে ইনভেস্টিগেশন কমিটিতে আমি কাজ করে যেটা পেয়েছি, রানা প্লাজায় রড ইউজ করেছে প্রথম 3-4 তালা হচ্ছে লম্বা রড, যার মধ্যে কোনো 200টা খালি না, নর্মাল রড ইউজ করেছে 16 মানে যেটা 500টা, কিন্তু কোনো রকম ঘের নাই। ঘের নাই মানে দাগ কাটা নেই, দাগ কাটা না থাকলে যেটা হবে কংক্রিটের সাথে গ্রিপিংটা নাই। উপর তালাতে সে ইউজ করছে ডিফর্ম বার, যেটা গ্রিপ আছে। কংক্রিটে যখন টেস্ট করলো, সাধারণত বিল্ডিং এর কংক্রিট বলা হচ্ছে 3000 পিএসআই একটা স্ট্রেংথ মেজারমেন্ট। দেখা গেল রানা প্লাজা আমরা যখন কোড টেস্ট করে দেখলাম 1200 থেকে 1100 পিএসআই, একটা 9 তলা বিল্ডিং। আর আরেকটা জিনিস তো হচ্ছে যে বিচ্যুতি দিয়ে ওখানেও কি দেখি রাজুকের ভায়োলেশন, 6 তলা বিল্ডিং এর পারমিশন, বিল্ডিং তৈরি করেছে 10 তলা, 9 তলা বলছিল বা 10 তলা আমরা দেখেছি। এইটা একটা, সাথে সাথে ওদের সাথে একটা ট্রিগার করেছে। রানা সাহেব সবাই মানুষ থেকে যখন বের হতে যাচ্ছিল সবাইকে জোর করে ঢুকেছে, বলছে কিছু হবে না। এই বিল্ডিং এর মধ্যে অনেকগুলো গার্মেন্টস থাকাতে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা ভাইব্রেশন মেশিন, অর্থাৎ জেনারেটর ছিল। জেনারেটর থাকলে হয় জেনারেটরের একটা প্রত্যেক ভাইব্রেশন আছে, দুর্বল বিল্ডিং জেনারেটর আছে, এগুলাতে বিল্ডিং। এখন তারপর থেকে কিন্তু জেনারেটর ব্যান করা হয়েছে, এটা ইটস ওকে। কিন্তু এই যে ব্যত্যয়গুলো হয়েছে রাজুকের সামনে বা সাভার পৌরসভার সামনে বা ক্যান্টনমেন্ট বোর্ডের সামনে, এটা কিন্তু একটা ব্যত্যয়। এখন আমরা যখন এগুলো চেকিং শুরু করলাম, আমরা কিন্তু একটা প্রোটোকল তৈরি করে দিয়েছি। প্রোটোকলটা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এ চেক করার জন্য আপনাকে এই কংক্রিট স্ট্রেংথ চেক করতে হবে, রডের কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, কারণ রডের কোয়ালিটি হচ্ছে 60 গ্রেড বা 70 গ্রেড বা 75 গ্রেড, এটা মেনটেন করতে হবে। বিল্ডিং এর অ্যাজ বিল্ড ড্রয়িং, অর্থাৎ বিচ্যুতি যে হয়েছে, আপনি দেখবেন যে অনেক বিল্ডিং এর ফ্লোর এরিয়া জানে যে প্ল্যানিং যখন অ্যাপ্রুভাল দেয়, ফ্লোর এরিয়ার একটা রেশিও দিয়ে বলা থাকে যে প্রত্যেক ফ্লোরে হয়তো 5000 স্কোয়ার ফিট অ্যালোক হবে, একটু বড় বিল্ডিং এর ক্ষেত্রে, এবং 5000 স্কোয়ার ফিটে ফ্ল্যাট হবে হতে 3টা বা 4টা, 1600 স্কোয়ার ফিট হলে হয়তো 3টা হবে। কিন্তু দেখা যায় যে ব্যত্যয় করে এখানে হয়তো 5টা ফ্ল্যাট করে ফেলছে ভাড়া বেশির জন্য, এটা একটা। তারপর হচ্ছে যে আমার হয়তো ওটার কোনো ইয়াই নেই, ক্যান্টিলিভার পার্ট, অর্থাৎ বারান্দা নেই, কিন্তু ওই 5000 থেকে বিয়ন্ড সে যে কিন্তু আরো বারান্দা বাড়িয়ে দিয়েছে চারিদিকে। তো এই ব্যত্যয়গুলোর জন্য আমরা তখন রানা প্লাজার পরে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চেকিং, এবং রিসেন্টলি রাজুকের একটা প্রজেক্টে 3500 ফ্যাক্টরি বিল্ডিং এবং 3500 স্কুল বিল্ডিং চেক করে আমরা যেটা পেয়েছি, আমরা যেটা করেছি এই যে ব্যত্যয়গুলো অনুযায়ী আমরা বিল্ডিংগুলোকে গ্রিন বিল্ডিং, ইয়েলো বিল্ডিং এবং রেড বিল্ডিংয়ে ক্লাসিফাই করেছি। গ্রিন বিল্ডিং মানে হচ্ছে যেগুলা কোনো ব্যত্যয় নাই, বিল্ডিংগুলোর কংক্রিট স্ট্রেংথ পর্যাপ্ত আছে, রডের স্ট্রেংথ পর্যাপ্ত আছে, দে আর সেফ। তার মানে এই সেফ বিল্ডিং আসলে কতখানি আছে? এইটা একটু 74% বেশি বলেছে, আসলে সেফ বিল্ডিং আছে 60% রাফলি এখনকার হিসাবে, কিন্তু এটা এক্সাক্ট করতে হবে আমাদের যে মানে ঢাকা শহরে স্যাম্পলিং করে। আমি একটু বলছি, এখানে একটু ডিটেইলিং একটু ঝামেলা আছে। 21 লাখ বিল্ডিং এর মধ্যে কিন্তু 6 লাখ আছে পাকা দালান, বাকি 15 লাখ কিন্তু একতলা অথবা বস্তি স্লাম। এই যে 6 লাখের মধ্যে হচ্ছে 4 তলা থেকে 20 তলা বিল্ডিং। ওকে, এখন এই যে 6 লাখ বিল্ডিংটা আমাদের কনসেন্ট্রেশন থাকতে হবে। এই 6 তলা বিল্ডিংগুলা বা এই 4 তলা, এই 6 লাখ বিল্ডিং এর মধ্যেই কিন্তু আমাদের এই 40% আমরা বলছি। কারণ 40% মানে 40% কেন ভালো খারাপ বলছি, আরএমজি সেক্টরে যখন আমরা গার্মেন্টস বিল্ডিংগুলো চেক করি, আমরা এখানে কি কমার্শিয়াল বিল্ডিংও আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং সব মিলে 40% বিল্ডিং আমরা রানা প্লাজা পর গার্মেন্টস পেয়েছি, 40% বিল্ডিং হচ্ছে রিলেটিভলি সেফ। আবার আমরা স্কুল বিল্ডিং চেক করে দেখি যে 37%, 38% সেফ। বাকি
না আমি বোধহয় কথাটা কি উল্টা বললাম। ডক্টর আনসারী, আপনাকে সময় দিচ্ছি, আমার বিরতির পরে আমি পুরোটাই শুনবো। চিন্তা করতে বলে ফেলতেছি।